সপ্তম দিনেও তুমুল পাল্টাপাল্টি হামলা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ, অস্থির জ্বালানির বাজার, নির্দিষ্ট পরিমাণে তেল বিক্রির নির্দেশনা বিপিসির, গুজবে কান না দেওয়ার আহ্বান। দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই, আতঙ্কিত হবার মতো কারণ নেই। আমি গণমাধ্যমের সাহায্য চাচ্ছি, তারাও যেন এই সঠিক তথ্যটা তুলে ধরে। এবারে সংসদ হবে স্মরণীয়, গ্রহণযোগ্য বলছে বিএনপি। কৃষি ঋণ মওকুফ যুগান্তকারী সিদ্ধান্ত, মন্তব্য রাষ্ট্রপতির। ডিপ স্টেটের পছন্দে খলিলুরকে নিয়োগ, অভিযোগ জামায়াতের। বৈষম্য দূর না হলে অস্থিরতার শঙ্কা এনসিপির। তুরাগে আগুনে নারী শিশু সহ একই পরিবারের 10 জন দগ্ধ। লিকেজ থেকে গ্যাস বেরিয়ে বিস্ফোরণ বলে ধারণা। নওগাঁয় ঘর থেকে স্ত্রী সন্তানের মরদেহ উদ্ধার, হাসপাতালে নেয়ার পথে স্বামীরও মৃত্যু। হত্যাকাণ্ড বলছে পুলিশ। পাঠক লেখকের সমাগমে বইমেলায় ফিরছে চিরচেনা রূপ। ভূত আর কল্পবিজ্ঞানের রাজ্যে মজে উঠেছে শিশুরা। এবং টি-20 বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে 8 ক্রিকেটার। ভারত নিউজিল্যান্ড ফাইনাল রবিবার। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। শুরুতে ইরান ইসরায়েলি যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সপ্তম দিনের লড়াইও দাপট দেখাচ্ছে ইরান। শুক্রবার তেহরানের আরও 2টি স্কুলে হামলা হয়েছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় 3000 বেসামরিক ভবন। নিহত অন্তত 1332 জন। অন্যদিকে দীর্ঘ লড়াইয়ে প্রস্তুত তেহরান আক্রমণ চালাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায়। রাতের আধারেও সক্রিয় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান। আঘাত হানছে সামরিক, বেসামরিক সহ তেহরানের রাষ্ট্রীয় স্থাপনায়। শুক্রবার পবিত্র জুমার দিনেও থেমে নেই হামলা। লড়াইয়ের সপ্তম দিনে সর্বশেষ ওয়াশিংটন তেল আবিবের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে রাজধানী তেহরান সহ পার্শ্ববর্তী এলাকা। লক্ষ্যবস্তুতে পরিণত হয় আজাদ স্টেডিয়াম সহ আরও 2টি স্কুল ভবন। ক্ষতিগ্রস্ত অন্তত 3000 বেসামরিক স্থাপনা, প্রাণহানি 1500-এর কাছাকাছি। ভয়ের মুখে বুক পেতে দাঁড়িয়ে ইরান দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুত বলে হুঙ্কার দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। এরই মধ্যে পশ্চিম তীরের উপর দিয়ে ইসরায়েল সহ জেরুজালেমে ছুটছে ক্ষেপণাস্ত্রের বহর। বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মার্কিন ঘাঁটি। কাতারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আলুদেদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিপ্লবী সেনারা। এতে দেশ জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে দোহা। ক্ষেপণাস্ত্র হামলা হয় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও। তবে 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোন প্রতিহতের দাবি করে রিয়াদ। জর্ডানের ইরবিদ শহরেও একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়া বাহরাইনের রাজধানী মানামা ইসরায়েলি দূতাবাসের সামনে ড্রোন হামলা হয়। তাদের দাবি, লড়াইয়ে 78টি ক্ষেপণাস্ত্র ও 150 ড্রোন ভূপাতিত হয়েছে। আতঙ্কে দিন কাটছে কুয়েতেরও। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রতিদিন করে 90 কোটি মার্কিন ডলার। সব মিলিয়ে এখন পর্যন্ত ব্যয় 3.7 বিলিয়ন, যা 40 থেকে 100 বিলিয়নে গিয়ে ঠেকতে পারে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। নীরব দাস, নিউজ 24। ইরানে স্থল অভিযান চালানো হবে, সময়ের অপচয়। ব্যাপক হম্বিতম্বির মধ্যে খানিকটা সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে বিপর্যয়ের মুখে পড়তে হবে, একদিন আগেই হুঁশিয়ারি জানিয়েছিল ইরান। এবং সেই সাথে দেশেও জনরোষ বাড়ছে। আর এমন অবস্থায় ইরান ইস্যুতে পিছু হটার উপায় খুঁজছেন ট্রাম্প, এমনটি বলছেন অনেকে। ইরানের আকাশে দাপট দেখানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যবহার করছে ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক যুদ্ধবিমান। সংঘর্ষ যখন পূর্ণমাত্রার, তখন আলোচনা ইরানের বিরুদ্ধে স্থল অভিযান নিয়ে। তবে তেহরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানো হবে কিনা এমন প্রশ্নে কটাক্ষের সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এনবিসির এক সাক্ষাৎকারে বলেন, ইরানে এমন অভিযান চালানো হবে সময়ের অপচয়। ট্রাম্পের দাবি, ইরান বড় সামরিক ক্ষতির মুখে পড়েছে। নৌবাহিনী ও সামরিক শক্তি অনেকটাই ভেঙে পড়েছে, তাই এখন স্থল অভিযানে বিশেষ ফায়দা নেই। তবে ট্রাম্পের এমন সুরকে অনেকেই দেখছেন ভিন্নভাবে। তারা বলছেন এটা নরম সুর, কারণ ইরানে আগ্রাসন চালিয়ে দেশের ভেতরেই ব্যাপক জনরোষের মুখে ট্রাম্প। যুদ্ধে আরও মার্কিন সেনার প্রাণহানি এই রোষের আগুনে ঘি ঢালবে, তাতে সন্দেহ নেই।
আবার ইরানও স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রকে বিপর্যয়ের মুখে পড়তে হবে বলে হুমকি দিয়ে রেখেছে। সব মিলিয়ে বাস্তবতা বিবেচনায় পিছু হটার উপায় খুঁজছেন ট্রাম্প। নীরব দাস, নিউজ 24। ইরানের একটি স্কুলে মার্কিন ইসরায়েলি হামলায় 1.5 শতাধিক শিশুর প্রাণহানির ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে এর দায় যুক্তরাষ্ট্রকে নিতে হতে পারে। মার্কিন দুই কর্মকর্তার প্রাথমিক তদন্ত এমন ইঙ্গিত দিচ্ছে। এদিকে মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কাঁধে ব্যাগ নিয়ে হাস্যোজ্জ্বল মুখে বিদ্যালয়ে যাওয়া শিশুরা হাসি মুখে ফিরতে পারেনি। দৃশ্যটি গত শনিবার ইরানের দক্ষিণাঞ্চলের সাজারে তাইয়েবে বালিকা প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলটিতে তখন ক্লাস চলছিল, আর ঠিক সেই সময়ে নেককারজনক হামলা চালায় মার্কিন বাহিনী, কেড়ে নেয় 1.5 শতাধিক কোমলমতি শিশুর প্রাণ। এমন ঘটনা স্পষ্টতই আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ, যে আইন বলছে যুদ্ধ চলাকালে স্কুল বা হাসপাতালের মতো স্থানে হামলা করা যাবে না। ইরানের এমন ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন, যা স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। এই ঘটনায় বেশ চাপে পড়েছে ওয়াশিংটন। একটি তদন্তের প্রাথমিক প্রতিবেদন বলছে ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের হামলাতেই প্রাণ গেছে ওই শিক্ষার্থীদের। এমন তথ্য তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রেরই 2 কর্মকর্তা। তবে ঘটনার দায় অস্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার দাবি, যুক্তরাষ্ট্র ইচ্ছা করে বেসামরিক লক্ষ্যে আঘাত করেনি। অবশ্য বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার কথাও জানান তিনি। চৈতি রয়, নিউজ 24। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দেশে তেলের পর্যাপ্ত মজুদ আছে বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর পরিবাগে পেট্রোল পাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেছেন। এদিকে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিসি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তাপ এসে লেগেছে দেশের জ্বালানি বাজারে। সরবরাহ সংকটের শঙ্কায় পাম্পগুলোতে ভিড় করছেন অনেকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে দেশে সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা থেকে হুলস্থুল পড়ে গেছে সাধারণ মানুষের মধ্যে। কয়েকদিন পর পাম্প বন্ধ হয়ে যাবে এমনটাও ভাবছেন অনেকে। ইরান ইসরায়েল যুদ্ধ চলতেছে, এটার কারণে দাম বাড়তে পারে, এটা একটা সম্ভাবনা আছে। জ্বালানির সংকট দেখা দিতে পারে। তেল আমরা এখানে নিতাম 10 মিনিটে, এখন 1 ঘন্টা কত মিনিট, আমি মনে করি 35 মিনিট দাঁড়ায় আছি। নিউজগুলাই দেখতেছে তো, দেখে সবাই চিন্তা করতেছে যে না, তাহলে অন্তত বাইকটা ফুল ট্যাঙ্ক করে রাখি। ক্রেতাদের এই হুড়োহুড়িকে বাড়তি চাপ হিসাবে দেখছেন পাম্প কর্মীরা। তারা বলছেন, সাধারণ সময়ে একজন গ্রাহক যে পরিমাণ তেল নিতেন এখন নিচ্ছেন তার দ্বিগুণ কিংবা 3 গুণ। বলতেছে তেল নাই নাকি, বলতে বলে এগুলো তেল নিতেছে, তেল সব লোড করে নিতেছে। এত তেল আমাদের সেল হয় না। 2 দিন বিক্রি করার জন্য যেটা আনছি মনে হয় 1 দিনই শেষ হয়ে যাবে। যেটা প্রয়োজন হইলেও নিতেছে, প্রয়োজন না হইলেও নিতেছে। ছুটির দিনে বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় তারা সাধারণ মানুষকে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তো আমরা আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না ইনশাআল্লাহ। এদিকে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিসি। এতে বলা হয়, একটি মোটরসাইকেল দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার তেল। এসইউভি বা জিপ ও মাইক্রোবাস দিনে নিতে পারবে 20 থেকে 25 লিটার তেল। আর পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেনার ট্রাকের জন্য বরাদ্দ দৈনিক 200 থেকে 220 লিটার তেল। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এবারের সংসদ হবে শক্তিশালী, দেশে বিদেশে স্মরণীয় এবং গ্রহণযোগ্য, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংসদের ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলের গ্রহণ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি দলীয় এমপিদের সংসদ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এর আগে আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 296 জন বিজয়ীর মধ্যে 219 জনই প্রথমবার নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বিএনপি থেকে প্রথমবার নির্বাচিত হয়েছেন 148 জন। বাংলাদেশের প্রতি 12 মার্চ শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তার আগেই শুক্রবার বিএনপির নতুন এমপিদের সংসদের যাবতীয় বিষয় অবহিত করতে গুলশান কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে দলটি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2 দিনের এই আয়োজনের উদ্বোধন করেন। প্রথম দিনের প্রথম সেশনে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও হুইপগণ। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয় এই কর্মশালায়। আয়োজনে বিরতির সময় কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করতেই কর্মশালার আয়োজন। আমাদের জাতীয় জীবনের ইতিহাসে এই সংসদকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, যাতে একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। আমাদের পার্লামেন্টারি কালচারকে আমরা আরও শক্তিশালী করতে, এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভর্ৎসনা করবে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে তখন মানুষ বলবে আমরা এরকমই একটি জাতীয় সংসদ দেখতে চেয়েছিলাম। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলের গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এখানে সবকিছু লিখিত দিতে হবে বা কন্ডিশনাল তেমন তো নয়। আমরা এটা উদারতা প্রদর্শন করতে চেয়েছিলাম যে আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। কর্মশালা নিয়ে কথা বলেন সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কিভাবে সংসদীয় রীতিনীতি কার্যপ্রণালী বিধি অনুযায়ী কিভাবে পার্লামেন্ট চলবে এই বিষয়ে মানে সবাইকে সতর্ক থেকে আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে এই বিষয়ে একটা দিক নির্দেশনা দিন। কর্মশালার দ্বিতীয় সেশনে অংশ নেন ঢাকা, ফরিদপুর, রংপুর ও রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। শনিবার সকালে ও বিকালে 2টি সেশনে কর্মশালায় উপস্থিত থাকবেন বাকি বিভাগের নতুন সংসদ সদস্যরা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ, বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও বলেন, কৃষি ঋণ মওকুফ করা নতুন সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। পাট খাতে বিশেষ অবদান রাখায় এবছর 11 ক্যাটাগরিতে 11 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হচ্ছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার। এজন্য ধারাবাহিকভাবে দেশের অর্থনীতির সার্বিক সংস্কার, খাত ও অঞ্চল ভিত্তিক অর্থনীতির প্রাণ সঞ্চার এবং শিল্প বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে দেশব্যাপী 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। বর্তমান সরকার ইতিমধ্যে রুগ্ন, বন্ধক, পাটকল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলে দিয়ে নতুন কর্মসংস্থান উদ্যোগ গ্রহণ করেছে। ডিপ স্টেটের পছন্দে খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে মহা ইঞ্জিনিয়ারিং বলেও অভিযোগ করেছেন তিনি। শুক্রবার জুম্মার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ মিছিলের আগে তিনি এসব কথা বলেছেন। জাতীয় সংসদে বিরোধী দলীয় দায়িত্ব নিয়েছে জামায়াত ইসলামী, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে দলটির। এই অভিযোগে জুমার নামাজের পর বিক্ষোভ করেছে জামায়াত। দলটির দাবি, নির্বাচন ইঞ্জিনিয়ারিং এ জড়িত অন্তর্বর্তী সরকারের সাবেক 2 উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ডক্টর খলিলুর রহমান, তাদের গ্রেফতার ও বিচার দাবি করেছে জামায়াত। পররাষ্ট্র মন্ত্রীকে অপসারণ করে তাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। বিক্ষোভ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অভিযোগ করেন, নির্বাচনে হয়েছে মহা ইঞ্জিনিয়ারিং। এত বড় একটা ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরা এই স্পেনিশ টিম আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। ডিপ স্টেটের পছন্দে খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। আপনার খেদমত, আপনার উপকার নির্বাচনে বিজয়ী করা সরকারে আনার ব্যাপারে
আপনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে যে আপনার পরে সমস্ত রাগ দুঃখ ভুলে আপনাকে এখন পররাষ্ট্রমন্ত্রী। সমাবেশের পর বিক্ষোভ মিছিলটি পল্টন ও কাকরাইল হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের সাবেক 2 উপদেষ্টার বিরুদ্ধে নানা স্লোগান দেন জামায়াত নেতাকর্মীরা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দূর করতে হবে বৈষম্য, আর তা না হলে সামনে আসবে নানান অস্থিরতা, মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে এনসিপির যাত্রা নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন। অনুষ্ঠানে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশকে নতুন করে গড়তে চায় এনসিপি, সামনে এই যাত্রা আরও বেগবান হবে। নানা ধরনের প্রোপাগান্ডা আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, আন্তর্জাতিক মাধ্যমে, ডিপ্লোম্যাটদের কাছে নানা ধরনের প্রোপাগান্ডা করা হয় এনসিপি সম্পর্কে। যা এনসিপি বলে নাই তা এনসিপির পক্ষ থেকে ছড়ানো হয় যে এনসিপি এটা বলেছে বা এনসিপি এই ইস্যুতে পজিশন নিয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এনসিপি আসলে কি চায়, আসলে কি বলেছে, বিভিন্ন ক্ষেত্রে কি পজিশন নিয়েছে, হয়তো বিচ্ছিন্নভাবে একজন নেতা দুজন নেতা পজিশন, কিন্তু এনসিপির আনুষ্ঠানিক অফিসিয়াল পজিশন সেটা বিভিন্ন সময় অবজ্ঞা করা হয়েছে। বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজন হয়। অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ইরান ও মালদ্বীপের রাষ্ট্রদূতরা। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও ইউএনডিপির প্রতিনিধি দলও অংশ নিয়েছেন। ইফতারের আগে অতিথিদের সঙ্গে কুশল ও সৌজন্য বিনিময় করেন সরকার প্রধান। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের ব্যবস্থা করা হয়। To introduce our candidate for the presidency of the 81 session of the United Nations General Assembly, Foreign Minister Dr. Khalilur Rahman. Through this nomination, we demonstrate our enduring revolt for constructive global engagement. I look forward to your government's support to his candidature. জুলাই শহীদদের সঙ্গে কেউ বেইমানি করতে চাইলে প্রতিহত করা হবে বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। যে 24 মানুষের জীবনের মূল ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিল, যে 24 অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের ঘাড়ের উপর তাদের লাশ রেখে গেছে, আমরা সেই লাশের অবমাননা করবো না, করতে দিব না। রাজধানীর তুরাগে একটি বাড়িতে আগুনে নারী, শিশুসহ একই পরিবারের 10 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এবং পুলিশের ধারণা, গ্যাসের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে আসে, আর এতে বিস্ফোরণের পর আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। দগ্ধ হওয়াদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়ি থেকে এক নারী ও তার 2 বছরের কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার সময় মারা গেছেন ওই নারীর স্বামীও। শুক্রবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। স্বজনরা জানায়, জয় সরকার মাদকাসক্ত ও বেপরোয়া হওয়া স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান এবং ফিরে আসেন। বৃহস্পতিবার মাঝরাতে হঠাৎ স্ত্রী সন্তানকে এলোপাথারি ছুরিকাঘাত করে নিজেও আত্মহত্যার চেষ্টা চালান তিনি। ইতিমধ্যে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এই বিষয়ে আমরা আরো জানবো। বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত হবে সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, জানাবেন ঈদের কেনাকাটায় আপনি ক্রেতা বিক্রেতাদের উৎসাহ কেমন দেখছেন, বেচাবিক্রি কেমন হচ্ছে? ধন্যবাদ। ঈদ যতই ঘনিয়ে আসছে, রাজধানীর যেসব শপিং মলগুলো রয়েছে সব শপিং মলগুলোতে কিন্তু মানুষের
ভিড়ও বাড়ছে। আমরা দেখছি যে বিগত দিনগুলোর তুলনায় আজকে কিন্তু তুলনামূলক আমরা ভিড় বেশি দেখতে পেয়েছি বসুন্ধরা শপিং মলে। বিশেষ করে আজকে ছুটির দিন হওয়ায় ভিড়টা আরও বেশি। আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঘুরেছি, তার পরিপ্রেক্ষিতে এই বসুন্ধরা সিটিতে এখানে আমরা শপিং মলগুলোতে আমরা দেখেছি যে যারা ক্রেতা রয়েছেন তারা বিশেষ করে এই ঈদকে সামনে রেখে যে পোশাকের যে দোকানগুলো রয়েছে, নারী পুরুষ সবাই কিন্তু এই দোকানগুলোতে ভিড় অন্যান্য দোকানগুলোর থেকে বেশি। পাশাপাশি প্রসাধনীর দোকানগুলোতেও নারীদের বিশেষ আমরা ভিড় লক্ষ্য করেছি। তবে যারা ক্রেতা রয়েছেন তাদের বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানে দাম তুলনামূলক বেশি রাখার কারণে চাহিদা মতো তারা হয়তো যে পছন্দসই জিনিস সব ক্ষেত্রে তারা কিনতে পারছে না, এই বিষয়ে তারা একটি আক্ষেপ করেছে। পাশাপাশি বিক্রেতারা বলছেন যে আসলে একটু ভালো জিনিস দেওয়ার জন্য বা অন্যান্য যে মূল যে দাম সেই দামের তুলনায় কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে ভালো পণ্য দেওয়ার ক্ষেত্রে। এই বিষয়টি নিয়ে মানে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের মধ্যেই এক ধরনের আমরা প্রতিযোগিতা দেখছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা আবাসিক এলাকায় সুপার শপ মিনা বাজারে রমজানের নিত্যপণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। জাপান স্ট্রিটের জেসিএক্স বিজনেস টাওয়ারে এই সুপারমার্কেট চেইন শপে শুক্রবার সকাল থেকেই দেখা যায় ক্রেতার সমাগম। রমজান উপলক্ষে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে তাজা শাকসবজি ও ফল ও খেজুর, থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়। একই ছাদের নিচে পণ্য সামগ্রী পেয়ে সন্তুষ্ট ক্রেতারা। মাছ, মাংস, তরকারিটা ফ্রেশ পাওয়া যায় আর কি, সরাসরি খুব সম্ভবত কৃষকদের কাছ থেকে আনে, তো খুব ভালো। মোটামুটি সবকিছুই পাওয়া যায় এখানে, আর সবকিছুই মানে প্রাইজও মোটামুটি ভালো। মিনা বাজারে আসার একটা বড় কারণ হচ্ছে অর্গানাইজড বেশি, এবং নর্মালি আমি মাছ, মাংস, সবজি, ফল এগুলি কম্পারেটিভলি ফ্রেশ। বসুন্ধরা আবাসিক এলাকার সুপার শপ আপন ফ্যামিলি মার্টে সব পণ্য এক ছাদের নিচে পেয়ে ছুটির দিনে কেনাকাটায় ব্যস্ত সময়ে পার করছেন ক্রেতারা। রমজান উপলক্ষে সুপার শপটির বড় আউটলেটে পাওয়া যাচ্ছে তাজা শাকসবজি, হরেক রকমের খেজুর, ডাল, মাছ, মাংস সহ সব ধরনের প্যাকেটজাত গৃহস্থালী সামগ্রী। ক্রেতারা জানান গুণগত ও মানসম্পন্ন পণ্য পাওয়া যায় বলেই এখানে কেনাকাটা করতে চলে আসেন তারা। সব ধরনের জিনিস একসাথে পাওয়া যায়, একই ছাদের নিচে পাওয়া যায়, আর প্রোডাক্টগুলো ভালো খারাপ সবই আছে, বেছে নেওয়া যায়, এই জন্যই আসা। মশলাগুলো আপনার ওয়াশিং জিনিস, আর বাজার সবজি এগুলো বেশি কেনা হয়। একটা সুবিধা আছে যে ভ্যারাইটিস আইটেম আছে, প্রয়োজন অনুযায়ী নেওয়া যায়। পাঠক, প্রকাশক ও লেখকের সমাগমে কিছুটা পুরনো রূপে ফিরেছে নবম দিনের অমর একুশে গ্রন্থমেলা। একই সাথে বইমেলার দ্বিতীয় শুক্রবার খুদে শিশু প্রহরে ছিল খুদে পাঠকদের ভিড়ও। গল্প, কবিতা আর শিশুতোষ বই নিয়ে আগ্রহ ছিল পাঠকদের, আর বাকি দিনগুলোতেও এমন বিক্রির আশা প্রকাশকদের। বাকিটা জানাচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। অমর একুশে বইমেলার দ্বিতীয় শুক্রবার, সেই সাথে মেলার নবম দিন। এই দিন সকালটা ছিল খুদে পাঠকদের। সকাল 11টা থেকে শুরু হওয়া শিশু প্রহরে ছিল তাদের ভিড়। আমার রহস্য, থ্রিলার ইত্যাদি টাইপের বই পছন্দ। আমি এখানে এসেছি ভূত টাইপের এইগুলা বই কিনতে। কে বায়না ধরেছে বিজ্ঞান বাক্স থেকে নেবে, এসেই আগে সে তার পছন্দটা কিনে নিল। এখন আরো বই কিনবে, কি কি দেখি আর কি কি কেনা যায়। অন্যান্য দিন পাঠক দর্শনার্থীদের দেখা না মিললেও এই দিন বইমেলা ফেরে চিরচেনা রূপে। বইমেলায় একটু মানুষের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু হওয়ার কথা ছিল না। প্রত্যেকবারই আসা হয়, এইবার হচ্ছে ভিড়টা খুবই কম এখানে, তুলনামূলক অনেক কম। এটার মূলত কারণ হতে পারে যে রোজা হচ্ছে, মানুষ একটু টায়ার্ড থাকে। বিগত দিনগুলোতে এই মেলাকে নিয়ম রক্ষার বইমেলা বলে আসলেও জনসমাগম বাড়ায় খুশি প্রকাশকরা। যে সমস্ত লোকজন আসছে, আমি তো এই পাঠকদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তার হয়তো পাঠকরা আসছে, আমরা এখন শেষ হয়ে তাদের শেষ হয়ে যায়নি। পাঠকের আগমনে মেলায় প্রাণ ফিরে পেয়েছেন লেখকরাও। বই মেলা যে শুধু কেনা বেচার জায়গা সেরকম কিন্তু না। বই মেলা আমাদের এই লেখক, প্রকাশক এবং পাঠকদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে। কিন্তু ইফতারির পরে ভিড় হয়, তাও 9টা পর্যন্ত চলে আর কি। তা আমরা আশাবাদী যে ভিড় আরো বাড়বে, আমাদের বই বিক্রি বাড়বে, এটা আমরা আশা ব্যক্ত করছি। সামনের দিনগুলোতে আরো জনসমাগম বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রুশাদ হাসান, নিউজ 24, ঢাকা। জানিয়ে দেব খেলার খবর। টি-20 বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আছেন 8 ক্রিকেটার। ফাইনালের আগেই প্রকাশ পেয়েছে তাদের সংক্ষিপ্ত তালিকা।
সবশেষ কে হবেন এবারের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট জানা যাবে 8 মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের পর। টি-20 বিশ্বকাপের উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে। ফাইনালের আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রকাশ করেছে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কারের জন্য মনোনীত 8 ক্রিকেটারের নাম। তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাক্স। উপমহাদেশের কন্ডিশনে দুর্দান্ত পারফরম্যান্স করে 4 বারের ম্যাচ সেরা হয়েছেন তিনি। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে করেছেন 226 রান আর বল হাতে নিয়েছেন 9টি উইকেট। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি অ্যাঙ্গেডিও আছেন তালিকায়। 7 ম্যাচে 12 উইকেট নেওয়া এই পেসারের ইকোনমি রেট ছিল 7.19। একই সঙ্গে মনোনয়ন পেয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। 8 ম্যাচে 286 রান করে তিনি টুর্নামেন্টে অন্যতম সেরা ব্যাটার। তালিকায় আছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারক সাহেবজাদা ফারহান এবং সর্বোচ্চ উইকেট শিকারী শাল্ক উইক। ফাইনালিস্ট নিউজিল্যান্ড থেকেও রয়েছেন 2 ক্রিকেটার রচিন রবীন্দ্র ও টিম শেফার্ড। ব্ল্যাক ক্যাপসদের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই 2 খেলোয়াড়। ভারতের হয়ে মনোনয়ন পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। মাত্র 4 ম্যাচ খেলেও গুরুত্বপূর্ণ সময়ে টানা 2 অর্ধশতক করে দলের ফাইনালে ওঠার বড় ভূমিকা রেখেছেন তিনি। আগামী 8 মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। পুরো ম্যাচের পরই জানা যাবে কার হাতে উঠছে এবারের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার। মাহাদি হাসান, নিউজ 24। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।